সাল 1893। আমেরিকা তখন এক রূপকথার সাক্ষী। শিকাগো শহরে চলছে ইতিহাসের অন্যতম সেরা ইভেন্ট, দ্য ওয়ার্ল্ডস কলম্বিয়ান এক্সপোজিশন। মেলার জৌলুস এত বেশি ছিল যে একে বলা হতো দ্য হোয়াইট সিটি। বিদ্যুৎ বাতি, নাগরদোলা আর সারা বিশ্ব থেকে আসা লাখো মানুষের ভিড়। কিন্তু আলো যেখানে সবচেয়ে তীব্র, অন্ধকার সেখানে সবচেয়ে গভীর। এই উৎসবের নগরী থেকে মাত্র 3 মাইল দূরে 63 নম্বর রাস্তায় দাঁড়িয়েছিল আরেকটি প্রাসাদ। কিন্তু সেটি সাদা ছিল না, সেটি ছিল অন্ধকারের এক দুর্গ। স্থানীয়রা অবাক হয়ে দেখত বিশাল সেই 3তলা ভবন। তবে তারা জানত না এই ভবনের ভেতরে এমন সব ঘর আছে যেখানে বাতাস ঢোকে কিন্তু মানুষ বের হয় না। এই প্রাসাদের রাজা ছিলেন ডাক্তার এইচ.এইচ. হোমস। দেখতে সুদর্শন, নীল চোখ, মাথায় হ্যাট, আর মুখে সবসময় লেগে থাকত এক সম্মোহনী হাসি। নারীরা তাকে দেখলেই প্রেমে পড়ে যেত। অথচ এই ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়েছিল এক পিশাচ। সে আমেরিকাকে উপহার দিয়েছিল এক নতুন ধরনের আতঙ্ক, সিরিয়াল কিলিং। আজ আনরিভিলিং সাইলেন্সে আমরা সেই দরজার তালা খুলব যা 100 বছর ধরে ধুলোয় চাপা পড়ে আছে। জানব কিভাবে একজন ডাক্তার হয়ে উঠলেন ইতিহাসের সবচেয়ে ভয়ানক খুনি। হারমান ওয়েবস্টার মাজেট 1861 সালে এক সচ্ছল পরিবারে জন্ম। ছোটবেলায় গ্রামের ছেলেরা তাকে ভয় দেখানোর জন্য জোর করে এক ডাক্তারের চেম্বারে কঙ্কালের সামনে দাঁড় করিয়ে রেখেছিল। শিশুটি কেঁদেছিল ঠিকই, কিন্তু সেই ভয় একসময় মুগ্ধতায় রূপ নেয়। মৃত্যুর প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। মেধাবী ছাত্র হিসেবে তিনি মিশিগান ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাশ করেন, কিন্তু ডাক্তার হয়ে তিনি মানুষ বাঁচানো শুরু করেননি। শুরু করলেন লাশের ব্যবসা। মেডিকেল ছাত্র থাকাকালেই তিনি মর্গ থেকে লাশ চুরি করতেন। এরপর সেই লাশগুলোর চেহারা অ্যাসিড দিয়ে বা আঘাত করে বিকৃত করে ফেলতেন। তারপর দাবি করতেন এরা তার পরিবারের সদস্য এবং অ্যাক্সিডেন্টে মারা গেছে। এভাবেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বোকা বানিয়ে তিনি হাজার হাজার ডলার কামাতে শুরু করেন। 1886 সালে তিনি নিজের নাম পাল্টে রাখেন এইচ.এইচ. হোমস এবং শিকাগো শহরে পা রাখেন। তার দরকার ছিল টাকার, আর শিকাগো ছিল তখন টাকার খনি। শিকাগোতে এসে তিনি একটি ওষুধের দোকান কেনেন। দোকানের মালিক ছিলেন এক বিধবা নারী। কিছুদিন পর সেই নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান, আর পুরো দোকানের মালিক হয়ে বসেন হোমস। হাতে টাকা আসার পর তিনি তার মাস্টার প্ল্যান বাস্তবায়নে নামেন। মেলার পর্যটকদের টার্গেট করে তিনি একটি বিশাল হোটেল তৈরির কাজ শুরু করেন। কিন্তু এই হোটেল তৈরির গল্পটি ছিল অদ্ভুত। হোমস প্রতিদিন খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নতুন নতুন মিস্ত্রি আনতেন। কেউ 2 সপ্তাহ কাজ করার পর তাকে বেতন না দিয়ে বরখাস্ত করতেন। কেন? 2টো কারণ। প্রথমত, টাকা বাঁচানো। দ্বিতীয়ত এবং প্রধান কারণ, তিনি চাননি কোনো একক ব্যক্তি এই বাড়ির পূর্ণাঙ্গ নকশা জানুক। বাড়িটি যখন তৈরি হলো তখন দেখা গেল এটি কোনো সাধারণ হোটেল নয়। এর করিডরগুলো ছিল গোলক ধাঁধার মতো। এমন অনেক সিঁড়ি ছিল যা উঠে গেছে সিলিং পর্যন্ত, কিন্তু নামার বা ঢোকার কোনো রাস্তা নেই। অনেক ঘরের দরজা খুললে পেছনে নিরেট ইটের দেয়াল। ঘরের দেয়ালে ছিল গোপন পিপ হোল বা ছিদ্র, যা দিয়ে হোমস পাশের ঘরের সুন্দরী নারীদের ওপর নজরদারি করতেন। পুরো বাড়িটিতে মোট 100টি ঘর ছিল, কিন্তু এর মধ্যে 35টি ঘর ছিল সাউন্ড প্রুফ এবং বায়ুরোধক। অর্থাৎ এই ঘরগুলোতে কাউকে আটকে রাখলে বাইরের পৃথিবী তার কোনো আওয়াজ শুনতে পেত না। হোমসের খুনের পদ্ধতি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং যান্ত্রিক। তিনি রক্তারক্তি পছন্দ করতেন না। তার পছন্দের অস্ত্র ছিল গ্যাস। 2য় তলার গেস্ট রুমগুলোতে ছিল গোপন গ্যাস পাইপলাইন। এর নিয়ন্ত্রণ ছিল হোমসের নিজের বেডরুমে।
রাতে যখন অতিথিরা ঘুমিয়ে পড়ত, হোমস ধীরে সুস্থে গ্যাসের ভাল্ব খুলে দিতেন। নিঃশব্দে মৃত্যু নেমে আসত সেই ঘরে। কিন্তু শুধু কি গ্যাস? না, তিনি তৈরি করেছিলেন দ্য হ্যাঙ্গিং সিক্রেট চেম্বার। সেখানে মানুষকে ঝুলিয়ে রেখে নির্যাতন করা হতো। বেসমেন্টে ছিল তার নিজস্ব ল্যাবরেটরি। সবচেয়ে ভয়াবহ ছিল তার লাশ গুম করার পদ্ধতি। উপরতলা থেকে লাশ নামানোর জন্য তিনি বানিয়েছিলেন গ্রিস চুটস বা পিচ্ছিল সুড়ঙ্গ। লিফটের মতো এই সুড়ঙ্গ দিয়ে লাশ সোজা এসে পড়ত মাটির নিচের গোপন ঘরে। সেখানে ছিল অ্যাসিডের বিশাল ড্রাম, চুন এবং মানুষের সাইজের বড় চুল্লি। হোমস ঘন্টার পর ঘন্টা এই বেসমেন্টে সময় কাটাতেন। মাংস গলিয়ে হাড় আলাদা করতেন। তারপর সে কঙ্কালগুলো পরিষ্কার করে জোড়া লাগিয়ে বিভিন্ন মেডিকেল স্কুল এবং ল্যাবে বিক্রি করতেন। ভাবা যায়, যে মেয়েটিকে তিনি ভালোবাসার কথা বলে হোটেলে এনেছিলেন, কয়েকদিন পর তার হাড়গোড় ঝুলছে কোনো এক ক্লাসরুমের দেয়ালে। হোমসের নিষ্ঠুরতার একটি বড় উদাহরণ হল মিনি উইলিয়ামস। মিনি ছিলেন টেক্সাসের এক ধনী পরিবারের মেয়ে। হোমস তাকে প্রেমের ফাঁদে ফেলেন এবং শিকাগোতে নিয়ে আসেন। মিনির বোন ন্যানিও তাদের সাথে দেখা করতে আসেন। হোমস প্রথমে ন্যানিকে হত্যা করেন এবং তার লাশ গুম করে দেন। মিনি যখন তার বোনের খোঁজ করেন, হোমস শান্ত গলায় বলেন ন্যানি অন্য শহরে চলে গেছে। এরপর হোমস মিনিকে দিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেন। কাজ শেষ হওয়া মাত্রই মিনির স্থান হয় সেই একই বেসমেন্টে। এভাবে একের পর এক নারী, এমিলিন সিগ্রান, জুলিয়া কনার এবং তার ছোট্ট মেয়ে পার্ল, সবাই হারিয়ে যায় ক্যাসেলের অন্ধকারে। মেলা শেষ হওয়ার পর শিকাগোতে থাকার আর প্রয়োজন ছিল না হোমসের। তিনি তার সহকারী বেঞ্জামিন পিটজেলকে নিয়ে নতুন এক ফন্দি আঁটলেন। পরিকল্পনা ছিল পিটজেল নিজের মৃত্যুর নাটক সাজাবে এবং ইন্স্যুরেন্সের $10,000, যা এখনকার প্রায় $3 লাখ, তারা ভাগ করে নেবে। কিন্তু হোমস নাটকের বদলে পিটজেলকে সত্যি হত্যা করেন। টাকা পাওয়ার পর হোমস পিটজেলের স্ত্রী ও তার 3 বাচ্চাকে নিয়ে শহর ছাড়েন। তিনি পিটজেলের স্ত্রীকে বলেন তার স্বামী লুকিয়ে আছে, কিন্তু আসল ঘটনা হলো হোমস বাচ্চাদের তাদের মায়ের কাছ থেকে আলাদা করে ফেলেন। এখানেই এন্ট্রি নেন ডিটেকটিভ ফ্রাঙ্ক গায়ার। তিনি হোমসের পিছু নেন। এই চেস ছিল সিনেমার মতো, এক শহর থেকে আরেক শহর। ডিটেকটিভ গায়ার শুধু লাশের গন্ধ পাচ্ছিলেন। ইন্ডিয়ানাপোলিসে একটি ভাড়া বাড়ির চুল্লিতে তিনি খুঁজে পান পিটজেলের ছোট ছেলে হাওয়ার্ডের পুড়ে যাওয়া হাড়। আর টরেন্টোর এক বাড়ির বাগানের মাটির নিচে পাওয়া যায় 2 মেয়ে, অ্যালিস এবং নেলির লাশ। 1894 সালে বোস্টন থেকে হোমস ধরা পড়েন। প্রথমে তিনি দাবি করেন তিনি নির্দোষ। এরপর বলেন তিনি 27 জনকে মেরেছেন। পরে আবার বলেন তিনি 100 জনের বেশি মেরেছেন। আসলে তিনি ঠিক কতজনকে মেরেছিলেন তা আজও অজানা, তবে ধারণা করা হয় সংখ্যাটি 200 এর কাছাকাছি। জেলখানায় বসে তিনি তার আত্মজীবনী লিখেছিলেন। সেখানে তিনি একটি ভয়ঙ্কর কথা বলেন, I was born with the devil in me. I could not help the fact that I was a murderer. No more than the poet can help the inspiration to sing. আমার ভেতরে জন্ম থেকেই শয়তান ছিল। কবি যেমন কবিতা না লিখে থাকতে পারে না, আমিও খুন না করে থাকতে পারতাম না। 1896 সালের 7 মে ময়মনসিং প্রিজন। হোমসের ফাঁসি কার্যকর করা হয়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তেও তিনি অদ্ভুত শান্ত ছিলেন। তার শেষ ইচ্ছা ছিল খুবই অদ্ভুত। তিনি চেয়েছিলেন তার কফিন যেন 10 ফুট মাটির নিচে পুঁতে তার উপর সিমেন্ট ঢালাই করে দেওয়া হয়। তিনি ভয় পাচ্ছিলেন। তিনি যেমন অন্যদের লাশ কেটে ব্যবসা করেছেন, তার মৃত্যুর পর কেউ যেন তার লাশ নিয়ে একই কাজ না করে। আজ শিকাগোর সেই জায়গায় মার্ডার ক্যাসেল আর নেই। 1938 সালে রহস্যজনক এক আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই অভিশপ্ত ভবন। এখন সেখানে আছে একটি পোস্ট অফিস। মানুষ সেখানে চিঠিপত্র আদান প্রদান করতে যায়, কিন্তু স্থানীয়রা বলে মাঝে মাঝে গভীর রাতে সেই জায়গায় বাতাস ভারী হয়ে ওঠে। মাটির নিচ থেকে যেন ভেসে আসে অস্পষ্ট কোনো কান্নার শব্দ।
হয়তো সেই অতৃপ্ত আত্মাগুলো আজও বিচার চায়, অথবা তারা আমাদের মনে করিয়ে দেয় মানুষের রূপ ধরে শয়তান আজও আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। পরবর্তী ভিডিওতে আমরা হাত দেব আরও এক গভীর রহস্যে। টাইটানিক কি সত্যি হিমশৈলে ধাক্কা খেয়েছিল, নাকি সেটা ছিল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাজানো নাটক? জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত কান পেতে রাখুন, হয়তো কোনো দেয়ালের ওপাশ থেকে আসা কান্না আপনার শোনার অপেক্ষায় আছে। দিস ইজ আনরিভিলিং সাইলেন্স। গুড বাই।